এবার যে খবরের দিকে নজর রাখবো, বিহারের ভোটে কারচুপি। 42 জনকে নোটিশ পাটনা হাইকোর্টের। নির্বাচনী হলফনামায় ভুল তথ্যের অভিযোগ। শাসক বিরোধী 42 বিধায়ককে নোটিশ। জয়ী বিধায়কদের বিরুদ্ধে পরাজিতদের মামলা। ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। জয়ী বিধায়কদের জবাব চেয়েছে পাটনা হাইকোর্ট। কথা বলবো, প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, যদি এই কারচুপির অভিযোগ সত্যি হয় তাহলে তো ভোটের ফলেও একটা বিরাট প্রভাব পড়তে পারে। নিঃসন্দেহে দেখো, তার কারণ যে 42 জন বিধায়ককে নোটিশ পাঠানো হয়েছে, যার মধ্যে খুব তাৎপর্যপূর্ণভাবে বিহারের বিধানসভার যিনি স্পিকার অর্থাৎ প্রেম কুমার, তার নামও কিন্তু রয়েছে, অর্থাৎ তার কাছেও নোটিশ দিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই 42 জন বিধায়ক, তার মধ্যে অধিকাংশই কিন্তু একেবারে জয়ী যে এনডিএ শিবির রয়েছে, সেই এনডিএ শিবিরের তরফ থেকেই রয়েছে। মনে রাখতে হবে যে 2025 নির্বাচনে এনডিএ শিবির কিন্তু বিপুল সংখ্যায় তারা আসন জিতেছিল। 243 সংখ্যার বিহার অ্যাসেম্বলিতে 202টি আসন পেয়েছিল এই এনডিএ জোট। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে 42 জন বিধায়ককে নোটিশ পাঠানো এক নিঃসন্দেহে বড় কিন্তু এই মুহূর্তে আলোড়ন পড়ে গেছে বিহারের রাজনৈতিক মহলে। তার কারণ স্পিকার সহ যে 42 জন বিধায়কের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে, তাদেরকে কারণ দেখাতে বলা হয়েছে। মূলত পরাজিত যারা বিধায়ক, যারা প্রার্থীরা ছিলেন, তারা অভিযোগ করেছিলেন যে এই বিধায়ক যারা জয়ী হয়েছেন তারা তাদের এফিডেভিটে তথ্য ভুল দিয়েছেন বা তথ্য সম্পূর্ণ দেননি। সেটা জানার পরেও স্ক্রুটিনিতে পর্যাপ্ত স্ক্রুটিনি না করে ইলেকশন কমিশন অ্যালাউ করেছেন তাদেরকে নির্বাচনে লড়ার জন্য। ফলে যদি এটা প্রমাণ হয়ে যায় যে তারা তথ্য ভুল দিয়েছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বিধায়ক পদও খারিজ হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে বড় সড়ো কিন্তু রদবদলের আশঙ্কাও রয়ে যাচ্ছে এই মুহূর্তে বিহার অ্যাসেম্বলিতে একেবারে। এবং এই যে এই কারচুপির অভিযোগ তা আদালত পর্যন্ত গড়ালেও আমরা দেখেছিলাম বিহার নির্বাচনের ফলাফলের পরেই বেশ কিছু পলিটিক্যাল পার্টিজ বিহারের, অবশ্যই তারা কিন্তু এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল। তারা অনেকেই বলেছিল অদৃশ্য শক্তি কাজ করেছে বিহারের নির্বাচনে, যেই পার্টিগুলোকে মানুষ চিনতই না তারাও 1 লক্ষ ভোট পেয়েছে। কিছু মানুষ ইভিএম এর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন বিহার ভোটের ফলাফলের পর। আর এবার পাটনা হাইকোর্টে জয়ী বিধায়কদের যে জবাব তলব করা হয়েছে, সত্যি তো সিগনিফিকেন্ট। কারচুপির অভিযোগ যদি সত্যি হয় তাহলে গোটা বিহার রাজনীতিতেও একটা পথ পরিবর্তন হতে পারে। कि वोट चोरी हुई है ये आम आवाम जानती है, और चुनाव आयोग जिस तरह से ईवीएम का खेला किया है ये आम आवाम जानती है। वोट महागठबंधन को मिला है, रिजल्ट मिल रहा है एनडीए को, तो इसलिए कानून का शरण लेंगे और कानून जो कहेगा वो हम लोग मानेंगे। अज्ञानी लोगों ने इलेक्शन पिटीशन डाला है, दूध का दूध पानी का पानी हो जाएगा। हाई कोर्ट में इसका मुकम्मल जवाब देंगे, चिंता मत करिए। সিপিআইএম ছেড়ে ফের তো প্রতিকুর রহমানের। প্রশ্ন করায় দলে কোণঠাসার অভিযোগ প্রতিকুরের। কথা না শোনায় 2 বছর নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ। মোহাম্মদ সেলিমকেও নিশানা প্রতিকুরের। দলের সঙ্গে তো আমার কোনো বিরোধ নেই। দলের মধ্যে কিছু নির্দিষ্ট ব্যক্তি যাদের কঠোর করে রেখেছে এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, সেই প্রশ্ন না করার কারণে আমাকে কর্নার করে দেওয়া হলো। যে মিটিংয়ে, রাজ্য কমিটির মিটিংয়ে কি বলতে হবে সেটা আমি বলিনি বলে আমাকে ডেমোনা লোকসভা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না নির্বাচনের পর থেকে। আমি টানা 2 বছর বসে আছি, আমার নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই, কোনো ফ্রড নেই। আমি আমার লড়াইটা দলের মধ্যে লড়তে চেয়েছিলাম যে ভাই আমার এই সমস্যা হয়েছে। আমি রাজ্য সম্পাদকের চিঠি দিলাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম। 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়াতে চলে এলো। আমি তো মোহাম্মদ সেলিমকে চিঠি দিয়েছি, তাহলে মোহাম্মদ সেলিম কেন আমার সঙ্গে বসছেন না, ভয় পাচ্ছেন কেন? এ তো হোয়াটসঅ্যাপের গ্রুপের খবর, বিমানদার সঙ্গে খবর যেভাবে বের হয়ে গেল, এ তো সর্ষের মধ্যে ভূত না ভূতের মধ্যে সর্ষে বোঝা যাচ্ছে না। আমার তো এখন মনে হচ্ছে ওনার সময় হুমায়ুনের সঙ্গে মিটিং করার জন্য ওনার সময় হতে পারে, হুমায়ুনের সঙ্গে বসবার জন্য ওনার সময় হতে পারে, প্রতিকুর রহমানের বসবার জন্য ওনার সময় হতে পারেন। সিপিআইএম ছেড়ে কোন পথে প্রতিকুর রহমান? প্রতিকুরের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জোর জল্পনা। আমি প্রথম ভেবেছিলাম রাজনৈতিক সন্ন্যাস নেব, কিন্তু গত 2-1 দিন ধরে যেভাবে দেখলাম যে আমি তো মৌচাকে ঢিল মেরেছি, তো ফলে মৌমাছি কামড়াবে। ভিমরুলের হুল ভীষণ বিষাক্ত, সেই হুল আমাকে ফোটাচ্ছে, এত অতিরিক্তভাবে ফোটাচ্ছে
আমার এখনো মনে হচ্ছে যে ভাই আমাকে যখন যদি মৌচাকে মৌমাছি কামড় দেয় তো আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য তো দুটো লোক লাগবে, স্ট্রেচার লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে, হসপিটাল লাগবে। তো আমি যদি একা হয়ে যাই আমাকে কে নিয়ে যাবে? তখন তো আমি এমনি মৌচাকে কামড় খেয়ে গেলে মরে যাব। তো বলে মনে হচ্ছে সার্ভাইভ করবার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন আমার। যে উদাহরণটা দিলেন সেটা হচ্ছে আপনি যার বিরুদ্ধে লোকসভায় লড়াই করেছিলেন তিনিও বলবেন থেরে বাকে গিয়ে তৃণমূলেই যাবেন। জানি না, এখন সময় বলবে। খেলোয়াড়দের ভিখারি দশায় পাক হকিতে আলোড়ন পড়ে গিয়েছে নির্বাসিত পাক হকি দলের অধিনায়ক। 2 বছরের জন্য নির্বাসিত শাকিল আহমেদ বাট সরলেন পাক হকি ফেডারেশনের প্রেসিডেন্ট। বিদেশে পাক হকি দলের ভিখারি দশা, বিদেশে খেলোয়াড়দের হেনস্থা নিয়ে মুখ খুলেছিলেন হকি অধিনায়ক। অতনু প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অতনু, শাকিল আহমেদ বাট পাকিস্তান হকি দলের অধিনায়ক গতকাল যে স্টেটমেন্ট দিয়েছেন লাহোরে নেমেই, তারপরেই মনে করা হচ্ছে তার উপর একটা চরম শাস্তি চলে আসতে পারে। কারণ পাকিস্তানের আমরা যদি ইতিহাস দেখি তাহলে পাকিস্তান খেলোয়াড়রা কখনোই যদি ফেডারেশনের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে তাকে নির্বাচিত করা হয়। তো সেই মতো এখানেও দেখা গেল যে নির্বাচিত করা হয়েছে 2 বছরের জন্য হকি খেলতে পারবেন না অধিনায়ক, পাকিস্তান হকি দলের অধিনায়ক। শুধু তাই নয়, এখানেই শেষ নয়, এই যে ভিখারি দশা পাকিস্তান হকি দলের, সেই ভিখারি দশা নিয়ে মুখ খোলার পরে সমস্যা এমন জায়গায় চলে গেছে, পাকিস্তান হকি ফেডারেশনের প্রেসিডেন্ট যিনি, তিনিও স্টেপ ডাউন করলেন, অর্থাৎ সরে গেলেন। মেনে নিলেন যে কোথাও একটা গলত ছিল, কোথাও একটা ভুল ছিল। ভুলটা কত মারাত্মক, পাকিস্তানের হকি দল যারা অস্ট্রেলিয়া সফরে গিয়ে সেখানে সিডনি বিমানবন্দরে নামার পর 12 থেকে 15 ঘন্টা অপেক্ষা করে থাকতে হলো। কোনো হোটেল নেই, হোটেলে যাওয়ার বাস নেই। এরপরে যখন একটা হোটেল পাওয়া গেল, দেখা গেল সেটা একটা সস্তার হোটেল। শেষমেশ যখন অন্য একটা হোটেলে পৌঁছানো হলো, তাদের যা টাকা বরাদ্দ করা হয়েছিল সেই টাকা যথেষ্ট ছিল না। এমন অবস্থা হয়েছে, অন্তত পাক হকি দলের অধিনায়কের কথা যদি ধরতে হয় তাহলে তিনি বলছেন যে কখনো কখনো হোটেলে নিজেদের ডিশ বাসনপত্র নিয়ে তারপরে খেলতে যেতে হয়েছে। এইসব অভিযোগের জন্য এবার চরম শাস্তির মুখে পাক হকি দলের অধিনায়ক। ওকে। सिडनी उतर के ज़्यादा 14-15 घंटे हम वहाँ पे ओपरा स्ट्रीट पे लवारसों की तरह घूमते रहे। किसी बंदे ने हमारी टीम का कोई एहसास नहीं किया। मैंने फील किया कि बात मेरे मुल्क की है, मेरे मुल्क की बदनामी नहीं होनी चाहिए। मैंने इंडिया को जो है वो फेस करने के लिए वीडियो बनाई कि हमारे सारे हालात बिल्कुल ठीक हैं, टीम के साथ कोई ज़्यादती नहीं हो रही। दरअसल ये बात बिल्कुल झूठ थी। सुबह उठ के लड़के अपना ब्रेकफास्ट खुद बना रहे हैं, उसके बाद लड़के जो है वो बर्तन 2-2, 3-3 घंटे बर्तन वॉश कर रहे हैं, उसके बाद जो वो अपने बेडरूम साफ़ कर रहे हैं, अपने वो टॉयलेट जाके साफ़ कर रहे हैं। हमारे पास रेस्ट का टाइम है ही नहीं बिल्कुल ज़्यादा। मुझे नहीं अब लगता कि स्पोर्ट्स बोर्ड गलत है या पाकिस्तान हॉकी फेडरेशन गलत है, पर एक चीज़ ज़रूर ये है कि पाकिस्तान हमारी टीम की जो मैनेजमेंट है, इन्होंने हमारे साथ बहुत ज़्यादा झूठ बोले हैं।